যতই প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিক না কেন, ভারতের এসব বার্তায় যে বাংলাদেশ পাত্তাই দিচ্ছে না, অন্তর্বর্তী সরকারের এক সিদ্ধান্তে তা আবারও স্পষ্ট হয়ে গেল। ভারতকে আর কোনো কিছুতেই এক বিন্দুও ছাড় না দেওয়ার পদক্ষেপে যোগ হল নতুন এক সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার আগে ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশে অস্থিতিশীলতার প্রভাব যে দেশটির 7 সিস্টার্স রাজ্যগুলোতেও পড়তে পারে সেই বিষয়ে সতর্ক করেন। সরকারের তরফে একাধিকবার 7 সিস্টার্সে বাংলাদেশের ভূমিকার কথা উঠে এসেছে। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের ম্যাজিক এক ক্লিকে বন্ধ হলো ভারতের আরেকটি চুরির পথ, যেটি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই চুরির পথে চুরি করে আসতেছিল ভারত। চলুন কি সেই চুরির পথ বিস্তারিত জেনে আসি। যতই প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিক না কেন, ভারতের এসব বার্তায় যে বাংলাদেশ পাত্তাই দিচ্ছে না, অন্তর্বর্তী সরকারের এক সিদ্ধান্তে তা আবারও স্পষ্ট হয়ে গেল। ভারতকে আর কোনো কিছুতেই এক বিন্দুও ছাড় না দেওয়ার পদক্ষেপে যোগ হল নতুন এক সিদ্ধান্ত। ভারতের সাথে মিলিয়ে এবার বঙ্গোপসাগরে মাছ ধরার সময়সীমায় পরিবর্তন এনেছে বাংলাদেশ সরকার। এতদিন বাংলাদেশের নিষেধাজ্ঞার সময়টাতে ভারতীয় জেলেরা দেশের জলসীমা থেকে মাছ ধরে নিয়ে যেত বলে অভিযোগ ছিল। এবার ভারতীয়দের সেই সুবিধাও বন্ধ হচ্ছে। মাছের বংশবিস্তার বেড়ে ওঠা ও টেকসই মাছ আহরণের জন্য বঙ্গোপসাগরে মাছ ধরায় বাংলাদেশ ও ভারত একটি নির্দিষ্ট সময় নিষেধাজ্ঞা দিয়ে আসছে। ভারতের সঙ্গে তাল মিলিয়ে সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞার সময়সীমায় পরিবর্তন আনার ঘটনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কি কি অঙ্ক কষেছেন সেই নিয়ে বিস্তর প্রতিবেদন করেছে ভারতের গণমাধ্যমগুলো। এতদিন পর্যন্ত প্রতি বছর বাংলাদেশের জলসীমায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকত 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত, অর্থাৎ মোট 65 দিন। আর ভারতের জলসীমায় সেদেশের জেলেরা 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত 61 দিন বিধিনিষেধ পালন করত। দুই দেশের নিষেধাজ্ঞায় এই ফারাকের জন্য জুন জুলাইয়ে 1 মাসের বেশি সময় বঙ্গোপসাগরে বাংলাদেশি জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকতেন। আর এই সময়টাতে দেশের জলসীমায় প্রবেশ করে অবাধে মাছ ধরে নিয়ে যেত ভারতের মৎস্যজীবীরা। এতে মৎস্য সম্পদ রক্ষায় যে উদ্দেশ্যে বাংলাদেশের নিষেধাজ্ঞা দিত তাও ব্যাহত হতো। শুধু তাইই নয়, এর ফলে কয়েক লাখ জেলে পরিবার চরম ক্ষতিগ্রস্ত হতো। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে প্রতি বছর ভারতের মতো একই সময়ে, অর্থাৎ 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিন বাংলাদেশের জলসীমায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সময়সীমা কমিয়ে আনার পাশাপাশি ভারতের নিষেধাজ্ঞার সাথে মিলিয়ে একই সময়ে বিধিনিষেধ পালন করার এই ঘোষণা এসেছে স্বস্তি নিয়ে। আর এই নির্দেশিকাকে স্বাগত জানিয়েছেন মৎস্য গবেষক, মৎস্যজীবী সংগঠন, ট্রলার মালিক এবং মৎস্য ব্যবসায়ীরা। নতুন এই পদক্ষেপে যে সমুদ্র মৎস্য খাতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে, এখন সেই বার্তাই দিচ্ছেন সংশ্লিষ্ট বাংলাদেশিরা। দেশের মৎস্য গবেষক, জেলে ও ব্যবসায়ীরা বহুদিন ধরেই ভারতের সাথে মিলিয়ে মাছ ধরার এই সময়সীমায় পরিবর্তন আনার দাবি জানিয়ে আসছিলেন। বাংলাদেশের নিষেধাজ্ঞায় যে আদতে ভারতেরই বেশি লাভ হচ্ছে সেটাও জানিয়েছিলেন তারা। তবে অজ্ঞাত কারণে এতদিন এই নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ভারতীয় জেলেদের দেদারসে মাছ ধরায় বাংলাদেশের জলসীমায় মাছের মজুদ পড়েছিল হুমকিতে, যার ফলে নিষেধাজ্ঞা শেষ হলেও কাঙ্ক্ষিত মাছের দেখা পেতেন না মৎস্যজীবীরা। প্রধান উপদেষ্টা
উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার আগে ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশে অস্থিতিশীলতার প্রভাব যে দেশটির সেভেন সিস্টার্স রাজ্যগুলোতেও পড়তে পারে সেই বিষয়ে সতর্ক করেন। সরকারের তরফে একাধিকবার সেভেন সিস্টার্সে বাংলাদেশের ভূমিকার কথা উঠে এসেছে। সম্প্রতি কক্সবাজারে দেয়া এক বক্তব্যেও প্রধান উপদেষ্টা কথা বলেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই 7টি রাজ্য নিয়ে। বাংলাদেশের সাথে সম্পর্কে যে আসলে ভারতেরই লাভ বেশি সেই বার্তাই দিয়ে রেখেছেন তিনি। আর এসব ঘটনায় বাংলাদেশকে ব্যবহার করে এতদিন ভারত কতটা সুবিধা ভোগ করে এসেছে সেই তথ্যই এখন আলোচনায়। স্থিতিশীলতার মাধ্যমে এই পর্যায়ে সেভেন সিস্টার্সের উন্নতির পেছনে বাংলাদেশের অবদান সবচেয়ে বেশি। স্থলবেষ্টিত এই অঞ্চলটিতে কোনো সমুদ্র সীমা নেই। বাংলাদেশের আকাশপথ, নদী ও সড়ক ব্যবহার করে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে এতদিন পণ্য সরবরাহ করেছে ভারত। উত্তর পূর্বে এসব রাজ্যে পণ্য পরিবহনে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করেছে দিল্লি। বন্দরে আসা পণ্য বিভিন্ন পথে বাংলাদেশের স্থলবন্দরের মাধ্যমে পৌঁছে যেত সেভেন সিস্টার্সের রাজ্যগুলোতে। একই পথ ব্যবহার করে এসব রাজ্যের পণ্য বাংলাদেশকে ব্যবহার করে পাঠানো হতো ভারতের মূল ভূখণ্ডে। ট্রানজিট ট্রান্সশিপমেন্টের এমন সুবিধার পুরোটাই ছিল ভারতের একতরফা। বরং ভারতের পণ্য সরবরাহ ও সেভেন সিস্টার্সের সাথে যোগাযোগ সহজ করতে মেগা প্রকল্প গড়ে উঠেছে বাংলাদেশের হাত ধরে। আর এত সব সুবিধার বিনিময়ে বাংলাদেশের প্রাপ্তি ছিল শূন্যের কোঠায়। অন্তর্বর্তী সরকার এক এক করে ভারতের একতরফা এসব সুবিধা বাতিলের কথা জানাচ্ছে। বাংলাদেশের প্রাপ্তি বুঝে নিয়ে ন্যায্যতা ও সমতা নিশ্চিতের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি কক্সবাজার সৈকত ব্যবহার করে সেভেন সিস্টার্সে ব্যবসার অপার সুযোগের কথাও তুলে ধরেন তিনি। জানিয়েছেন বাংলাদেশ ব্যবসা করতে পারলে তা সবার জন্যই লাভের হবে। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ নিয়ে গড়ে ওঠা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সাথে ভারতের সংযোগ কয়েক কিলোমিটারের শিলিগুড়ি করিডোরের মাধ্যমে। চিকেন স্নেক নামে পরিচিত এই করিডোরের কাছে বাংলাদেশ, নেপাল, ভুটান আর চিরশত্রু চীনের উপস্থিতি ভারতের অখণ্ডতার সবচেয়ে বড় হুমকিও। সেভেন সিস্টার্সের 7টি রাজ্যের বাংলাদেশই একমাত্র শান্তিপ্রিয় প্রতিবেশী। সীমান্ত থাকা মিয়ানমার নিজেই যুদ্ধে বিধ্বস্ত। অপরদিকে থাকা চীন ভারতের সবচেয়ে বড় শত্রু। কোনো কারণে শিলিগুড়ি করিডোর শত্রুদের দখলে চলে গেলে ভারত থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়বে রাজ্যগুলো। এমনিতেও এই রাজ্যগুলোতে নিজের প্রভাব বাড়াতে চেষ্টা করে বেইজিং। ভৌগোলিকভাবে দুর্গম আর ঐতিহাসিকভাবে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা থাকা সেভেন সিস্টার্স অঞ্চলটিতে স্থিতিশীলতায় বড় একটি ভূমিকা রাখে বাংলাদেশ। বাংলাদেশ নিয়ে ভারতের সবচেয়ে বড় স্বার্থ দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় প্রায় বিচ্ছিন্ন এই 7টি রাজ্যকে ঘিরে। সেভেন সিস্টার্স নামে পরিচিত এই রাজ্যগুলো ভারত থেকে কম, বরং বাংলাদেশ থেকেই বেশি কাছাকাছি। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন। কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।